তোমাকে কেউ কোনোদিন বলেছে আমাকে একটা ফ্রিতে গান লিখে দিবি? এখনো পর্যন্ত বলে, গতকালও বলেছে। এই জিনিসটা কোনোদিনও না শুধরাবে না মানুষ। সত্যি কথা বলতে আমি যে গান লিখতে পারি এটা আমি নিজেও জানতাম না। আমার ক্রিয়েটিভিটিটাকে বিক্রি করে ওরা খেত। আর নামি মিডিয়া হাউস, নামি কি তাহলে তো এখন সবার ঘরে ঘরে চলতো। নামি ওরা মনে করে, আই এম নট এ গুড উইকেট ওরা বলেছিল। তারপরেই আমার এখন যত গানের রিলিজ হয়, গর্ব নয়, ওরা কভারেজে এখন ওরা আসে। অফুরন্ত খাটনিরা বাবাকে একটুকুনি আর কি শারীরিকভাবে অসুস্থ করে তুলেছিল, যেটা আমরা হয়তো ভেতরে ভেতরে বুঝতে পারিনি বা বাবা লুকিয়ে দেননি। তো যারা যারা নতুন তাদেরকে আমি বলবো, উইদাউট প্রপার পারিশ্রমিক কোনোদিনও কাজ করবে না। পরিশ্রমের পারিশ্রমিকটা প্রত্যেকের পাওয়া উচিত, সে নতুন হোক বা পুরনো। গোসাই ঠাকুরের আড্ডার আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোডটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে কোনো ভূতের গল্প নয়, আজকে একেবারে বাস্তবের চিত্র। আজকে আমার সাথে আছে সোমরাজ। নমস্কার সোমরাজ, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। কেমন লাগছে বলো? সম্পর্কটা তো আজকের নয়, অনেক দিনের। তো আবার দেখা হলো, আর তোমার শুরু দিয়ে একটা অন্য জার্নির সাথে দেখা হলো, এটা খুবই মেমোরেবল। আশা করি তুমি আজকে এখান থেকে যেখানটা শুরু করেছো অনেক ওই আকাশ অব্দি ছুঁয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে চেষ্টা করব। সোমরাজকে নিয়ে বলার অনেক কিছুই আছে, কিন্তু আমি জানি না, ওকে শব্দে বেঁধে ফেলা খুব মুশকিল, কারণ এই শব্দগুলো নিয়েই সোমরাজের কাজ কারবার। সোমরাজকে আমি বহুদিন ধরে চিনি, আজকে নয়, প্রায় 5-6 বছরের বেশি সম্পর্ক সোমরাজের সাথে। আমি জানি ওর স্ট্রাগলটা, ওর জীবনটা কিভাবে কোথা থেকে কোথায় গেছে সেটা আমি একেবারে দেখেছি। তো আমার মনে হলো সোমরাজের সেই গল্পটা আপনাদের সবার জানা উচিত এবং শোনা উচিত, যে জেদ, অদম্য ইচ্ছা আর ভালোবাসা কোথায় মানুষকে নিয়ে যেতে চায়। ছোটবেলাতে তো ডাক্তার হতে চেয়েছিলেন, কেন? মানে ডাক্তারই কেন হয়? ওই হয় না, যেটা ছোটবেলা থেকে যেই পথে আমরা দেখে আসছি, কিংবা মানুষকে সেবা করার যে একটা ইচ্ছা থাকে নিজের মধ্যে, তো সেটাই মানে কোথাও যেন একটা প্যাশন ছিল যে ডাক্তার হব। তো ডাক্তার হয়ে সেই যে সমাজে এস্টাবলিশমেন্টটা, তারপরে যে উচ্চতাতে মানুষ পৌঁছাতে চায়, তো সেখানে তো একটা নিজের প্যাশনের ভালোবাসা প্লাস মানুষের জন্য কিছু একটা করার ইচ্ছে, সবটা মিলিয়ে তো সেই জন্য ভেবেছিলাম যে ডাক্তারটা হবো। আর সেটার জন্য একটা ভালোবাসা ছিল, কারণ বায়োলজির প্রতি ভালোবাসা, সেই জীববিজ্ঞানের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই সাবজেক্টের মধ্যে থেকে কোথাও যেন একটা বেড়ে উঠেছিল। তো সেটাকেই নারিশ করা, তার মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম আর কি। তাহলে এমবিবিএস তো পরীক্ষা দিলে, সেটা তো ক্র্যাক হলো না, বিডিএস ক্র্যাক হলো। হ্যাঁ, মেডিকেলটা সেকেন্ড টাইম ক্র্যাক হয়েছিল। প্রথমবারে তখন উচ্চ মাধ্যমিকের পরেই যখন দিলাম তখন হলো না, র্যাঙ্ক অনেক বেশি এসেছিল। আর তখন একটুখানি মানে এইচএস এর দিকে বেশি নজর দিয়েছিলাম, তো কম্পিটিটিভের দিকে তুলনামূলক কম। তারপরে তো সেইভাবে যেমন এগোনো, মানে পাশাপাশি নিয়ে এগোবো, বাট জেদটা ছিল যে না, ডাক্তারিটা পড়বই। তো সেইভাবেই গতানুগতিক এগোচ্ছিলাম। ওদিকে পাশাপাশি কলেজে ভর্তি হলাম গ্র্যাজুয়েশন নিয়ে। তো ফার্স্টে তো হলো আশুতোষের দিকে, তো সেখানে বোটানিতে পেলাম, বাট ভর্তি হলাম না। মন টানছিল যে ওই রিলেটেড যতটা বেশি কাছাকাছি থাকা যায় তাহলে আমি সাবজেক্টের সাথে কালচার করতে পারবো। তো মাইক্রোবায়োলজি নিয়ে ভর্তি হলাম। হয়ে যাওয়ার পরে শর্ষণা কলেজ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তো সেই পাশাপাশি আবার এইটাকে নিয়েও পড়াশোনাটা তো চালিয়ে যাচ্ছিলাম যাতে বেটারমেন্ট কিছু হয়। তো সেকেন্ড নেক্সট ইয়ার যখন হলো, তখন নেক্সট ইয়ার অ্যাটেম্প করলাম, তখন র্যাঙ্ক তুলনামূলক ভালো এলো, কারণ খুব ভালো এলে তো তাহলে আর অন্য জায়গাটাই কিছু একটা হতো। তো বিডিএসটা ক্র্যাক হয়েছিল, বাট হরিয়ানাতে। আর সেই সময় তখন ওখানকার হোস্টেলও, মানে গভর্নমেন্টের হোস্টেলটাও ছিল না, বাট থাকতে হতো ওখানে গিয়ে, কারণ বাইরে এখান থেকে তো সম্ভবই নয়। হ্যাঁ, আর তো সে কারণেই সে সময় একটু পারিবারিক অবস্থা বা এখানে সবকিছু ছেড়ে দিয়ে একবারে চলে যাবা, হ্যাঁ কেরিয়ারের জন্য ছাড়তে হয়, বাট সেই কারণে সে সময় বাবারও একটু শরীর খারাপ, সব ফ্যামিলিটাকে সামলানো,
মানে বাবাই তখন সর্বেসর্বা ছিল, কিন্তু সাপোর্ট হিসেবে তো কাউকে অবলম্বন হিসেবে থাকতে হয়। আর দূরে চলে যাওয়া, ওই বলে হোম বাউন্ড, তো ওই ঘরের টান বা ঘর খুনো হয়ে থাকা, সেটাই কোথাও একটু পিছিয়ে দিয়েছে। তাই জন্য শেষমেশ ডাক্তারিটা আর হয়তো কপালে হয়নি, জোটেনি আর কি। 2020-তে মাথার উপর আকাশ ভেঙে পড়লো, বাবাকে হারালে। কতটা কঠিন ছিল সেই সময়টা? কঠিনটা সব থেকে তখন হয়েছিল যখন আমি আমার সব থেকে বড় বন্ধুকে হারালাম, যে আমার বাবার থেকে বেশি আমার কাছে বন্ধু ছিল। কারণ ওই রাত্রির জেগে যখন এইচএস এর পরে পড়াশোনা বা ছোটবেলা থেকে যখন আমি পড়ি, বাবাকে দেখতাম বাবা দোকান থেকে ফিরে আবার পরের দিনের কাজ করতো, মানে অক্লান্ত পরিশ্রম করতো। প্রত্যেকের বাবাই অক্লান্ত পরিশ্রম করেই বড় করে, বাট আমার বাবার স্ট্রাগলটা একটু অন্য রকমেরই আমি দেখেছি। কারণ ওই বরাবর ওই আমাদের ফাস্টফুডের দোকান ছিল, সেইখান থেকে সকালবেলা ওই আগুনের সামনে থেকে শুরু, রাত্রেবেলা 12টা শেষ করছে তখন ওই আগুনের সামনে, ফিরে আবার আমাদের জন্য কাজ, মানে মাথার ঘাম পায়ে ফেলে একদম সব সময় চলছে। তো তারপরেও ভোরবেলা অবধি জাগা, 3টে 3:30। তারপরে আমরা কি করতাম, আমি পড়তাম পাশাপাশি, বাবা আসতো রোজ রাত্রেবেলা, বাবা আমার জন্য কিছু ফাস্ট ফুড বা বিরিয়ানি নিয়ে আসতো, যেটাকে আমরা ফিস্টের মতো প্রত্যেক দিন রাত্রেবেলা করতাম। আর ওই পড়ার পরে ওইটুকুনি রাত জাগা খাওয়া আর বাবার সঙ্গে বসে সিনেমা দেখা। তাছাড়াও আমার যত কিউরিসিটি, বাবার যত কিউরিসিটি, বাবা যেগুলো জানতে চাইতো সেগুলো দুজনে শেয়ার করতাম। তো আমার মন খারাপ হলে বাবা একবারে বুঝে যেত যে কি হয়েছে বল। তো ওই কখনো প্রেম কখনো কি, সেই ব্যাপারটা না, বাবা হলো বন্ধু এমনভাবেই ছিল যে সব কিছু বুঝতো। তো যখন বাবাকে হারালাম তখন বুঝতে পারলাম যে মানে ওই কল্পনার জগৎটার বাস্তবটা কতটা কঠিন। বাবা যতদিন ছিল মানে রাজপুত্র হয়েছিলাম, বাবা চলে যাওয়ার পরে হ্যাঁ বাড়ির পরিবার সবাই পাশে ছিল, বাট ওই হয় না যে মাটিতে দাঁড়িয়ে আছে কিন্তু নিচে মাটি নেই, ওই তখন শূন্যে ভেসে যাওয়া, তেমনই হয়েছিল। তো ওই হারানোর পরে যে ওই কষ্টটা, সেটা বুঝে উঠতেই অনেকদিন সময় লেগে গেছিলো। যে আমার মাথাটার উপরে মানে ঘর আছে, ঘরের উপরে ছাদ নেই, খোলা আকাশ, তো বৃষ্টি হলেও মাথায় পড়বে, রোদ এলেও মাথায় পড়বে। তো ওই ভেঙে পড়াটা অনেকটা কঠিন ছিল ওই সময়টা পেরিয়ে যাওয়াটা। তবে আজ যদি ওই 100-র মধ্যে 100% কিছু করতে পারি, কিছুই হয়তো হয়নি, বাট যেটুকুনি করেছি বাবার আশীর্বাদে। আর কারণ বাবা আমার পাশে আছে, না থেকেও আসে, নিশ্চয়ই তিনি সবসময় আছেন। 2020 মানে তখন তো লকডাউনই চলছে, সেই সময়তেই তো বাবাকে হারালেন, কিন্তু কোভিডে নয়। না, কোভিডে নয়, বাবার ছিল লাংস ইনফেকশন। আচ্ছা। আর বরাবরই একটু মানে আমাদের পারিবারিক বলা যায় না, জেনেটিক্যালি তো একটুখানি অ্যাজমার সমস্যাটা আছে। তো সেখান থেকেই বাবার ভিজে যাওয়া, নিউমোনিয়া। ওই সবাই আমাকে এই প্রশ্নটা করেছিল কি কোভিডে? না, কোভিডে নয়, ওই লাংস ইনফেকশন। আর কোথাও যেন ওই খাটনিটা, অফুরন্ত খাটনিটা বাবাকে একটুকুনি আর কি শারীরিকভাবে অসুস্থ করে তুলেছিল, যেটা আমরা হয়তো ভেতরে ভেতরে বুঝতে পারিনি, বাবা লুকিয়ে দেননি। বাবারা এরকমই হয়, বুঝতে দেন না। হ্যাঁ, ওই বাবা নামের ওই এক্স্যাক্টলি বাবার কোনো সংজ্ঞা হয় না, বাবারা মানে ওই শব্দটাই ইমমর্টাল। তো বাবারা সবকিছু পারে। ওই আমাদের জীবনের যেমন সান্তা ক্লজ, যে আমরা তাকে দেখিনি, বাট আমাদের সব ইচ্ছে পূরণ করে, বাবারাও ঠিক সব ইচ্ছে পূরণ করে। নিজে হয়তো কিছুই নেয়নি, বাট আমাদের সব দিয়ে গেছে বা দিয়ে যাচ্ছে। ডাক্তার হওয়ার স্বপ্ন তো ছিল, কিন্তু সেখান থেকে হঠাৎ করে গান লেখার স্বপ্নটা এলো কি করে, বা গান লিখবে তুমি এটা ভাবলে কবে যে আমি গান লিখবো? সত্যি কথা বলতে আমি যে গান লিখতে পারি এটা আমি নিজেও জানতাম না। কারণ আমাকে বাবা মারা যাওয়ার আগে বা পরে বাবা কোনোদিনও জানতো না যে আমি গান লিখতে পারি বা কিছু, আমি নিজেই জানতাম না। তো কিন্তু মিউজিকের প্রতি একটা ভালোবাসা ছিল। সকালবেলা মানে উঠে ওই গান শোনা ওই ছিল। আর ছোটবেলা থেকে দিদি গান শিখতো। আচ্ছা। দিদিকে দেখতাম, দিদি মানে বড় মা ছিল, আমাদের গান শেখাতে আসতো, দিদির পাশে বসে থাকতাম, বসে যা গান দিদি শিখতো আমি ওই ধীরে গলায় গাইতাম। গান কোনোদিনও শিখিনি, কিন্তু ওই গান ভেতর ভেতর রন্ধে রন্ধে কখনো এসছে, বাট গান লেখা কোনোদিনও ছিল না। তবে একটা জিনিস হয় যে আমি স্কুল লাইফ থেকেই কবিতা লিখতাম, মানে এসেগুলো লিখতাম। তো আমি রাজ্য স্তরেও আর কি গেছি, এই প্রবন্ধ এই সমস্ত, লেখালেখি, হ্যাঁ, তাৎক্ষণিক বক্তৃতা এই সমস্ত করতাম।
কিন্তু গান লেখাটা আক্ষরিকত্ব কোনোদিনও ছিল না, তবে গিটার শেখাটা ছিল, মিউজিকের প্রতি ভালোবাসাটা ছিল। সেই ভালোবাসা থেকেই কখন মানে ভালো লাগা ভালোবাসা হয়ে গেছে, আর ভালোবাসা ভালো লাগা পেশা হয়ে গেছে, সেটা নেশা পেশা দুটোই এখন গান লেখা হয়ে গেছে। সেটা তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে তুমি প্রথম গান কবে লিখেছি, মনে আছে? প্রথম গান আমি লিখিনি, প্রথম একটা ব্যথার গল্প লিখেছিলাম, সেই ব্যথার গল্প গান হয়ে গেছে। সেটা কোনো আক্ষরিক অর্থে গান, কারণ আমি তখন গান লিখতেই পারতাম না, তো কবিতাই লিখেছিলাম। কবিতাটা কোথাও যেন গান হয়ে গেছে, আর গানটার নাম ছিল প্রেমে পড়লেও পড়তে পারি। আচ্ছা, এটা পাবলিশড কোথাও হয়েছে? হ্যাঁ, পাবলিশড হয়েছে, ওটা আমার প্রথম পাবলিশড গান। আচ্ছা, তো মানে ওইটা ছিল কেমন, আমরা যে সোশ্যাল মিডিয়াতে শুনতাম না বিভিন্ন ট্যাগলাইন, তো সেটার ওপরেই আমার কোথাও যেন মাথায় এসেছিল ওই প্রেমে পড়ার গল্প, তারপরে ছ্যাঁকা খাবার গল্প। মানে যদি পড়ো পাঞ্জাবি আর গালে রাখো হালকা দাড়ি, আমি তোমাকেই বলছি ডিয়ার প্রেমে পড়লেও পড়তে পারি। তখন মেয়েটা বলছিল আবার যে যদি পড়ো ওই কাজল আর কি গালে দাও কি সামথিং একটা কিছু ছিল, আমি তোমার জন্য আবার হলে হতেও পারি পাবো। বাহ, ভালো তো বেশ। তো এই পাগল হওয়া ভালোবাসা ওই আর কি মিলিয়ে মিশিয়ে গান ছিল না, কবিতা ছিল, গান হয়ে গেছে। আচ্ছা, তোমাকে আমি যেহেতু ব্যক্তিগতভাবে চিনি, একটা ব্যক্তিগতই প্রশ্ন করছি তোমাকে। সেটা হচ্ছে লকডাউন 2020-তে, সেই সময় তুমি একটা নামি মিডিয়া হাউসে চাকরি করতে, ইন্টার্নশিপ করতে। সেই সময় 6 মাস বোধহয় ইন্টার্নশিপ তুমি করেছিলে, তারপর তোমাকে খারাপ লাগলেও কোট আনকোট বলছি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়, স্যালারিটাও তুমি বোধহয় পাও না। এটা কেন হলো সোমরাজ? প্রথম কথা, 6 মাস আমি কাজ করিনি, ঘাড় ধাক্কা ওরা দেয়নি, আমি ওদেরকে ঠেলে ওখান থেকে সরে এসেছি। কারণ আমি শুধু টাকার জন্য কাজটা করতাম না, ভালো লাগা থেকে করতাম। আমার ক্রিয়েটিভিটিটাকে বিক্রি করে ওরা খেত। আর নামি মিডিয়া হাউস, নামি কি তাহলে তো এখন সবার ঘরে ঘরে চলতো, নামি ওরা মনে করে আই এম নট এ গুড উইকেট ওরা বলেছিল। তারপরেই আমার এখন যত গানের রিলিজ হয়, গর্ব নয়, ওরা কভারেজে এখন ওরা আসে, দিয়ে হাত মুখের সামনে আমার বুমটা ওরা ধরে। তো ধাক্কা ওই জন্য ওরা মারতে পারেনি, আমি ওদেরকে কোথাও একটু পিছনে ঠেলে টাকার লোভ করিনি। হ্যাঁ, অনেকগুলো টাকা মারা গেছিল, কারণ ওটা লকডাউনের টাইম ছিল, কারেক্ট, বাবা ছিল না, সেই জন্য পরিবারকে চালাতে হতো, সেই সময় আমার টাকাগুলো দরকার ছিল। তখন মানে হয় না ফ্রেশার্স হলে বিনা পয়সায় করানো যায় অনেক কিছু। এবং আমি যতদূর শুনেছিলাম বা দেখেছিলাম সেটা হচ্ছে যে তুমি সাইকেলে করে শখের বাজার মানে শিলপাড়া টু রাসবিহারী সাইকেলে করে, একদম মানে একদিন ইভেন মানে যদি আমি না যেতে পারতাম তার জন্য অনেকগুলো ফোন আসতো যে কেন কাজটা হয়নি বা এই হয়নি। তো সে কারণে ওই প্রত্যেক দিনের যাতায়াত এই মিডিয়া হাউস বলে না, যাই হোক, ওরা আবার স্পেশাল পারমিশন করে দিয়েছিল যাতে লকডাউনের সময় আমি যেতে পারি, যাতে ওদের কাজের কোনো খামতি না হয়। কিন্তু ওদের খামতিটা হয়ে গেছিল কি, যে ওরা কাজ করাবো কিন্তু টাকা দেবো না, কারণ নতুন। তো যারা যারা নতুন তাদেরকে আমি বলবো উইদাউট প্রপার পারিশ্রমিক কোনোদিনও কাজ করবে না। পরিশ্রমের পারিশ্রমিকটা প্রত্যেকের পাওয়া উচিত, সে নতুন হোক বা পুরনো, প্রবীণ হোক বা নবীন, জেনজি হোক বা জেনারেশন ওল্ড। কাজ করেছো মানে তুমি তোমার টাকাটা চেয়ে নেবে, তোমার পারিশ্রমিকটা চেয়ে নেবে, সেটা যে কোনো দিন যে কোনো মুহূর্তে। তার জন্য এক মুহূর্ত ভাববে না, কারণ তুমি তোমার ক্রিয়েটিভিটিটাকে বেঁচেছো। হ্যাঁ, ভালো লাগা অবশ্যই, সাথে ভালোবাসার জন্য পারিশ্রমিকটাও পাওয়া দরকার। এইখান থেকে তোমার ট্রানজিশন হলো, সেখান থেকে প্রায় 350 গান তুমি এখনো লিখে ফেলেছো। আমি যদি খুব ভুল না হই তাহলে মোটামুটি উঠতি সমস্ত সিঙ্গাররাই তোমার কথায় বোধহয় গান গিয়ে ফেলেছে, যদি আমি খুব ভুল না হয়, আমি ভুলও হতে পারি। নামি দামি ছোট বড় ম্যাক্সিমাম গিয়ে ফেলেছে তোমার কথাতে। এইটা তোমার কেমন লাগে ভাবলে? তুমি ভেবেছিলে কখনো যে এরকম হবে? প্রথম তো স্বপ্ন দেখতাম, বাট ওই আমরা মধ্যবিত্তরা কি করতে পারি, স্বপ্ন দেখতে পারি। স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে বা হবে না সেটা তো একমাত্র উপরওয়ালা জানে আর আমাদের কপাল জানে। কিন্তু তার মধ্যেও একটা জিনিস হবে, একদিনে না হোক ঠিক, একদিন ঠিকই হবে। ইয়েস, কারেক্ট। তো সেই জন্য আমাদের কি চালাতে হবে, চেষ্টা। কারণ চেষ্টাই আমরা করতে পারি, এছাড়া আমরা কিছু করতে পারি না।
সেই চেষ্টাই ওই একটা কবিতা থেকে হয়তো আজকে 350টা গান হয়েছে। মানে আমি একটা জিনিসই চাইবো, আমার মৃত্যুর পরেও যাতে আমার গান রিলিজ হয়, কারণ ওটা থেমে থাকা মানা আর কি, থেমে থাকা মানা, কারণ ওই থেমে গেলে তো ফুল স্টপ পড়ে যাবে। তো ভগবান আমাকে শুধু মা সরস্বতী এইটুকুনি আশীর্বাদ করুক, যাতে মানে ওই আমৃত্যু যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যাতে গানটা লিখতে পারি সেই শিখে, আর আমার মৃত্যুর পথেও যাতে পরেও যাতে আমার গানগুলো রিলিজ হতে থাকে, যাতে আর তার মধ্যে কিছু গান এমন থাকুক যেটা মানে এভারগ্রিন তো না, বাট মানুষের মনে হয়তো একটু জায়গা করে রাখুক, যেটা একবার নয় মানুষ দ্বিতীয়বারও শুনুক। মানে সোমরাজ বলে কেউ একটা ছিল যে গান লিখতো বা গীতিকার ছিল, গীতিকার বলাটা অনেক উচ্চ স্তরের, তো গান লিখতো, তার গান ভালো লাগতো, সেটা যাতে মানুষ মনে করতে পারে, এইটুকুনি চাওয়া। এখনো অবধি এই গান লেখার ক্ষেত্রে 350টা গান তুমি লিখেছো, এটা একটা বিরাট বড় ব্যাপার। এই জার্নিতে তোমার কোনো মেমোরেবল ঘটনা আছে? মেমোরেবল ঘটনা বলতে মানে প্রত্যেক দিনই কিছু না কিছু গান তৈরির সময় মেমোরি ঘটে। তো মানে গানের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বা অনেক মানে ইনসিডেন্টও ঘটে যায়। তো এরকম একটা ঘটনা যে আমি বাবুল সুপ্রিয় দাদার একটা গান লিখতে গেছিলাম জয় সরকার দাদার সাথে। তো সেই সময় আমি গত বছরের কথা বলছি, তো আমরা শীতের সময় ডিসেম্বর হবে। তো বাবুলদার বাড়ি হলো হাওড়া শিবপুরে, আর জয়দার বাড়ি হলো রাসবিহারিতে। তো আমি জয়দার সাথে বাবুলদার বাড়িতে গেলাম। তো গানের যখন কাজটা লেখা টেখা শেষ হলো, পুরো কমপ্লিট হয়নি, মুখরা শুধু হয়েছিল সেদিন। আমরা তো আবার খেলা টেলা দেখলাম, অনেক কিছু করলাম, এই করতে করতে অনেক রাত হয়ে গেল। বাবুলদা আবার গান শোনালো নিজে, তো সেই করতে করতে রাত 2টো। তো তারপরে বাড়ি ফেরা, শিবপুর থেকে আমার বাড়ি হলো বেহালা। জয়দার ড্রাইভারের পরের দিন 4টে থেকে আবার অন্য একটা পিক আপ আছে। তো সেই কারণে জয়দা আমাকে নামাল হলো রাসবিহারিতে। এবারে রাসবিহারিতে নেমে তো আর কিছু নেই, মাঝরাত। হ্যাঁ মাঝরাত। জয়দাকে আমি বলেছিলাম যে দাদা তোমাকে যেতে হবে না, আমাকে এখানটায় নামিয়ে দাও, আমি চলে যাবো, যে কোনো একটা ব্যবস্থা করবো। তো আমি ভেবেছিলাম র্যাপিডো বা উবের একটা কিছু পেয়ে যাবো, বাট কিছুই পেলাম না। খালি রাস্তা, খালি কুকুর ঘুরছে কটা। তখন 2:30 প্রায়, মানে 2:30 পৌনে 3টে বাজে যেমন হয়, আর 2-3টে মাতাল ছিল, এটা একদম মনে আছে আমার। তো এবারে কি করব, আমি হাঁটা লাগালাম, ঠিক আছে। হাঁটতে 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 রাসবিহারির কাছে গিয়ে, এই রাসবিহারি বলছি আমাদের এই সরোবরের কাছে গিয়ে একটা অটো পেলাম। তো অটোটাকে সে ভর্তি প্রায়। তো আমি বললাম যে দাদা একটুখানি চাপাচাপি করে নিয়ে চলো। তো নিয়ে গিয়ে কোথায় নামালো, হাজির সামনে, আমাদের বেহালার হাজির সামনে দিয়ে। তারপরে তার কিছু নেই, ফাঁকা, সেও বাড়ি ফিরবে। তখন প্রায় রাত্রির 3:15, 3:20 হওয়ার পরে কুকুরের তাড়া। তো ওই রাত্রের বেলা ঠান্ডা কনকন করছে, আমি গায়ে একটা জ্যাকেট, অত বুঝতে পারিনি যে অত রাত হবে। ওই ফিরতে ফিরতে ঠান্ডায় বাড়ি ফিরলাম, তখন প্রায় হেঁটে 3:45। হ্যাঁ হেঁটে ট্রাম ডিপো থেকে হেঁটে, হ্যাঁ হেঁটে বাড়ি। কারণ কি, কিছুই তো নেই, জনমানবহীন একটা শীতকালের রাত্রিরে। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। বলো এক্সপিরিয়েন্স, ওই রোমাঞ্চ দিয়েছে, মানে গানে এমনই রোমাঞ্চ এসছে। আচ্ছা এইখানে আমি একটা কথা বলি, আজকে কিন্তু শুরুতে আমি বলেছিলাম যে আজকের আড্ডাটা অন্যরকম একটা এপিসোড হবে, কিন্তু গোসাই ঠাকুরের আড্ডায় একটু রোমাঞ্চ হবে না, এরকম একটু এক্সপিরিয়েন্স আসবে না? এটা তো হতেই পারে না। আমি নিজেও ভাবিনি সোমরাজ এরকম একটা রোমাঞ্চর কথা বলবে। আচ্ছা সোমরাজ, তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি যখন বলছো ওই ঠান্ডায় মাঝরাতে কুকুরের তাড়া খেয়ে তুমি প্রায় 2.5-3 কিলোমিটার হেঁটে ফিরলে, তোমার ভয় লাগেনি? তোমার মনে হয়নি কেউ আছে চারপাশে? চারপাশে তো মানে ব্যাপারটা এমন হলো, এতটাই ঠান্ডা, সেখানে মানুষই তো ঘরের থেকে বেরোচ্ছে না, ভূত আর কি করে বেরোবে? তো ভূত তো জমে ভূত হয়ে যাবে। তো সেই করতে আর মানে আমি ভাবছি ছেড়ে দেওয়া, মানে কেঁদে বাঁচি যেমন হয় না, ছুটছি হাঁটছি, মানে তাড়াতাড়ি করে ঘরে ঢুকতে পারি কোনোভাবে, কিছু একটা যদি পেয়ে যাই বাড়ি পৌঁছে যাবো। ঠান্ডায় কাঁপছি, গায়ে কিছু নেই, ওই একটা জ্যাকেট পাতলা। আমিও ভাবতে পারিনি যে অত রাত হয়ে যাবে। তো ওই ফিরতে তো তখন গিয়ে ডাকছি, যখন প্রায় 4টের কাছাকাছি মাকে গিয়ে ডাকছি, মা একটুখানি খোলো। মানে তুমি ভাবো হেঁটে হেঁটে এসছি বলে, রাসবিহারি থেকে ওই রাত্রেবেলা আসতে কতক্ষণ, 1/2 ঘন্টা খুব বেশি হলে বাড়িতে, সেখানে হয়ে গেছে প্রায় 1 ঘন্টা হাঁটছি ঠান্ডার মধ্যে।
তাও ভাগ্য ভালো তোমার অটোটা তুমি পেয়েছিলে। হ্যাঁ, ওইটুকুনি অটো তো দিয়েছিল, সেই কাকুকে ধন্যবাদ। সেই কাকুকে ধন্যবাদ, নাহলে তোমাকে পুরোটা হেঁটে আসতে হতো। তাহলে গান লেখা তো তোমার হচ্ছে, তাহলে গানের পাশাপাশি আর তোমার কি করা হয়? ওই যখন ওই স্বনামধন্য সোকল্ড আর কি মিডিয়া হাউসটা ছাড়লাম, তারপরে তো সঙ্গে সঙ্গে কিচ্ছু পাইনি। গান লেখা ফ্রিল্যান্সিং চলছিল, আর সাথে সাথে তো মায়ের পাশে দাঁড়ানো, অনেক ধার দেনা, লোন টোন সবকিছু আর কি, সবকিছু তো সামলাতে হবে। তো তখন আমাদের যে দোকান জলখাবারের, সেটাকে চালাতাম আমি আর মা মিলে। আচ্ছা। তো সেই চালানো, পাশাপাশি ওই ফ্রিল্যান্সিং এ গান লেখা, এই সবটাই চলছিল। মানে সকালবেলা দোকান সামলে তারপরে গান লেখা। একদম। তবে ওই আশায় ছিল যে কিছু একদিন ভালো হবে, মা বলতো মানে একদিনে না হোক একদিন হবে, ঠিকই হবে, কারণ মারা যেটা বলে সেটা ঠিকই হয়। মা বলতো একদিন ভালো সময় আসবে। ভালো সময় আসবে কি আসবে না জানি না, বাট ওই মায়ের কথা অনুযায়ী চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তাতে হয়তো অবস্থার উন্নতি কিছুটা হয়তো হলেও হতে পারে। হয়ে হচ্ছে। মায়েদের কথা আমরা অনেক সময় গ্রাহ্য করি না, বাট গ্রাহ্য করা উচিত। কারণ দেখো, তুমি যে কথাটা বললে এক্ষুনি, এই কথাটাতেই আমার মনে হলো যে সেই সময় বলতো কাকিমা, দেখো এখন তো কিছুটাও তো ঠিক হয়েছে পরিস্থিতি। ওই আমার ওই মানে অবলম্বন যেটা, সেটা তো মা। একদমই তাই। আচ্ছা, গান লেখার সাথে আইটি কোম্পানি, দুটো তো পুরো ডিফারেন্ট, দুটোকে কিভাবে সামলাও তুমি? ওই আইটি কোম্পানিটা আছে বলে, বা ওই ব্যাকবোনটা আছে বলে আমি গানটা স্বাচ্ছন্দ্যে লিখতে পারি। কারণ ওই যদি আমি কিছু না করতাম পাশাপাশি, সেই সময়ের কথা বলছি, তাহলে হয়তো রাতে ওই ঘুমটা উড়ে যেত, পরিবারের পাশে দাঁড়ানো হতো না। কারণ শিল্পীদের তো ওই শখটা থাকে, আহ্লাদটা থাকে, বাট কোথাও যেন গিয়ে কেউ বলেছে শিল্পীরা নাকি গরিব থেকে যায় জীবনের শেষে। তো গরিব থাকাটা কিন্তু অপরাধ নয়, বা গরিব হয়ে মরে যাওয়াটা অপরাধ নয়। শিল্প সত্তাটা থাকাটা খুব জরুরি, কিন্তু দিনের শেষে তো পেটটাও চালাতে হবে। মানে মানুষ খেতে না পেলে তো ধর্মকর্ম কোনোটাই বলতে চাইছো শিল্প বেচে পেট চলে না? শিল্প বেচে পেট তো এখন তো বর্তমানে চলছে না, ভবিষ্যতে চললেও চলতে পারে, কিন্তু যা অবস্থায় আমরা আছি, যেখানে আমরা আছি, সেখানে শিল্প বেচে কতটা পেট চালানো যায় সেটা তো ওই আর কি গল্পে গরু গাছে ওটার মতোই। মানে তুমি বলতে চাইছো সব জায়গাতেই টাকা মেরে দেওয়ার একটা? হ্যাঁ, মানে লোকের তো ইন্টেনশন হয়ে গেছে কি করে অন্যেরটা মেরে নিজেরটা চালাবো। সবাই যদি সবারটা বুঝিয়ে দিত না, তাহলে এই সমাজটা হয়তো অনেকটা অন্যরকম হতো। হ্যাঁ, আমি সমাজ বদলাতে আসিনি, বাট সত্যি কথাগুলো তো বলাই যায় মুখের ওপরে, যে যার যেটা ন্যায্য পারিশ্রমিক ভগবান যেটুকুনি লিখে রেখেছে, তাকে তোমাকে সেটা দিতেই হবে, নাহলে ভগবান কর্মার পরে কিছু না কিছু ভাবে ফিরিয়ে দেবে। আচ্ছা সোমরাজ, তোমাকে আমি একটা আমার খুব জানতে ইচ্ছা করছে তোমার কাছে এই প্রশ্নটা, সেটা হচ্ছে, তোমাকে কেউ কোনোদিন বলেছে আমাকে একটা ফ্রিতে গান লিখে দিই? এখনো পর্যন্ত বলে, গতকালও বলেছে। এই জিনিসটা কোনোদিনও না শুধরাবে না মানুষ ভাবে তার কাজটা, তাকে যদি আমি বলতে চাই ফ্রিতে করে দাও, হ্যাঁ ফ্রিতে ভাই ফ্রিতে কি করে হবে বলতো? এটার জন্য তো একটা এফার্ট দিতে হয়। আরে ভাই, তাহলে গান লিখতেও তো এফার্ট দিতে হয়, মাথাটা তো চালাতে হয়, মানে শব্দ বেচতে নয়। বাট আমি তো দিনের শেষে পেটটা চালাতে হবে, তো ওই পেনের কালিও ফুরিয়ে গেলে তো ওই টাকাটা দিয়ে পেনটা কিনবো, সেই পেনটা কেনার টাকাটা যাতে আমি তোমাকে গানটা লিখে দিতে পারি, এটাই তো দিনের শেষে সবার হওয়া দরকার। মানে এখনো এটা আছে তার মানে ফ্রিতে? মানে এটা আমরা দেখেছি, আমরা যখন মানে ব্যক্তিগতভাবে আমিও যখন এরকম কাজবাজ করতাম, এখনো যখন করি, ফ্রিতে একটু এডিট করে দে, এটা করে দে, একটা ডিজাইন করে দে। মানুষ ফ্রি এর জিনিস কোনোদিনও ছাড়বে না, ওই ফাও ফুচকার মতো অনেকটা। ফ্রিতে পেলে মানে ওরা চেয়েই যাবে সারা জীবন। যেই মানুষের ইন্টেনশন ফ্রিতে চাওয়া, তারা সারা জীবন চেয়ে যাবে, ভগবান এসেও তাদের বদলাতে পারবে না। আর এই বদলানো না বদলানো পুরো ব্যাপারটাই হলো ওই বিবেকের ওপরে। এদের বিবেক সত্তাটাই বলে ফ্রিতে দাও ফ্রিতে দাও ফ্রিতে দাও, তো ইচ্ছে হাতটা বাড়িয়েই রাখবে। এদের কোনো বিবেক বলে বস্তু আমার আছে বলে তো মনে হয় না। কারণ তুমি খেয়াল করে দেখবে, এদেরকেই তুমি যখন বলবে যে এটা তুমি একটু করে দাও, পয়সাটা আমি তুমি তাদেরকে দেখতে পাবে না, তারা উধাও হয়ে যাবে। মানে ওই উধাও হয়ে যাবে মানে কি, তারা জীবন থেকে উধাও হয়ে যাবে, কারণ ওই যে ফ্রিতে চেয়ে ফেলেছি। আর আরেকটা জিনিস, আমার সঙ্গে প্রচুর মানুষের সম্পর্ক খারাপ হয়ে গেছে। আমি কোনোদিনও টাকা পয়সা কারোর থেকে চাইতে না, কাজ করে যারা ভালো তারা এমনিতেই দ্বিতীয়বার চাইতে হয় না। আর যাদের কাছে চাইতে যাবে, মানে যাদের দেওয়ার ইন্টেনশন ছিল না, তাদের কাছে যখনই চাইতে গেছি, তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। কারণ তুমি ওই
মানে দিতে থাকো, যেই হাতটা পাতবে তোমার প্রয়োজনে তখন তোমার নয় হাতটা কেটে ফেলতে হবে, আর নয় তাদের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে, বা তারা নিজেরাই সরে যাবে, মানে আর তুমি খুঁজে পাবে না তাদেরকে। তোমার লেখা গান অনেক বড় বড় প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, তার অভিজ্ঞতাটা কেমন ছিল? দেখো মানে প্রথমে তো যেগুলো দেখতাম শুধু ফোনে বা শুনতাম, তখন শুধু দেখতাম বা শুনতাম গানের প্রতি ভালোবাসা থেকে শুনতাম। তারপরে যখন নিজে সৃষ্টি করা শুরু করলাম বা চেষ্টা করলাম, তখন যখন সেগুলো মানুষের কাছে পৌঁছাতে শুরু করলো আর মানুষ এতগুলো ভালোবাসা দিল, সেটা তো মানে কোনোদিনও আর কি টাকার অঙ্কে বা মানে পরিমাপ দিয়ে বোঝানো যাবে না যে কতটা ভালো লাগা। সেটা মানে ওই ভালোবাসাটা অফুরানীয় অনেকটা, কারণ ওটাই রসদ যোগাচ্ছে যে আরো যাতে কাজ করতে পারি। তো মানে একটা তো ঘটনা শেয়ার করছি, আমার সব থেকে ভাইরাল যে গানটা মন আমার কেমন কেমন করে, তো স্নিগ্ধজিৎদার গাওয়া, বরেণ্যদার সুর করা, আর সাথে আমার লেখা। তো আমরা ওটা ফোক ফিউশনটা বানিয়েছিলাম। তো কেউ তো আর ভেবে কিছু বানায় না যে এটা ভাইরাল হবে, এত মানুষের মনে জায়গা করবে। তো যখন করলো, অ্যাকচুয়ালি এটা বলাও যায় না যে কোনটা ভাইরাল হবে বা কোনটা হিট। না আরে লোকে এসে রীতিমতো এখন কি বলে বলতো, একটা ভাইরাল গান বানিয়ে দাও, তুমি তো ওটা করেছো, একটা ভাইরাল কন্টেন্ট চাই। ভাইরাল ওইভাবে হয় না যে আমরা হাতে ধরে ভাইরাল বানিয়ে দেবো। ভাইরাল সেটা যেটা মানুষ ভালোবাসা দিয়ে ভাইরাল করবে, ঠিক, মানুষ যেটা মনে গেঁথে রেখে দেবে। তো সেভাবেই মানে ইনসিডেন্টটা এরকমই। আগে মানে ট্রেনে করে আসতাম, তো একদল লোক আর কি স্পিকারে কোনো একটা গান চালাচ্ছে। ভালো লাগাটা তখন হলো যখন আমি দিদির বাড়ি থেকে ফিরছিলাম আরামবাগ থেকে হাওড়া স্টেশনে। তো প্রায় সময়টা 8:30 9টা। তো তখন অফিসের ভিড়, চাপাচাপি, গাদাগাদিটা কোথায় বুঝতে পারছো। তো আরামবাগ থেকে হাওড়া লোকাল ধরে আসছি, হঠাৎ করে বসে আছি, মানে লোকের গায়ের ওপরে উঠে পড়ছে আর কি, এরকম ভিড়। হঠাৎ করে দেখলাম ওই ইন্ট্রোটা না বেজে উঠলো, কি হলো এরকম করে চোখটা গেল। তখন দেখলাম বহুদিন তোর দেখা নাই মনের দরিয়ে। বুকের এখানটায় না মানে ধিপ করে উঠলো যেমন আর কি, মানে অত মানুষের মধ্যে, তখন প্রায় ট্রেনের মধ্যে একটা বগিতে কত 200-250 লোক হবে। অত মানুষের মধ্যে, ওই ভিড়ের মধ্যে অফিসগামী কিছু লোকগুলো তাদের স্পিকারে আমার গানটা শুনছে। ওই ভিড়ে যখন আমি অন্য কোনো পপুলার গান শুনতাম বা মানে এভারগ্রিন গান, কিশোর কুমারের এইসব গান শুনতাম, অত মানুষের মধ্যে যখন ওই গানটা বেজে উঠলো, তখন আমার মনে হলো না ভাই, কিছু একটা ভালো কাজ অন্ত করেছি যেটা মানুষের মনে একটুখানি হয়তো দাগ ফেলেছে। সেই জন্য ওরা ওদের এই ব্যস্ত সময়ের মধ্যে আমাকে ওই 5টা মিনিট দিয়েছে যেখানে আমার গান শোনার ওরা সুযোগ পাচ্ছে। এটাই অনেকটা বড় প্রাপ্তি। কিন্তু এই রাস্তাটা তো সহজ ছিল না, অনেক রিজেকশন তো পেয়েছো তুমি। মানে পদে পদে এখনো পাই, প্রত্যেক দিনই পাই। কোনো সিনেমার কাজ হলে একটা গানের জন্য ড্রাফট লিখতে হয় 18টা 20টা, তারপরে শেষে গিয়ে রিজেক্ট। কত এরকম এর আগে লিখেছি, ভাই এটা গান হচ্ছে না, এটা কবিতা হচ্ছে, এটা তো শুরুতে ফেস করেছি। তারপরেও কত লিখেছি, পড়ে আছে, এখনো এত পড়ে আছে যে ওগুলো দিয়ে আরো কিছু গান বানানো হয়ে যাবে, মানে কয়েকশো গান বানানো হয়ে যাবে। কিন্তু ওই তো বুঝতে পেরেছি যে যেইগুলো আমি প্রথমে লিখেছিলাম সেগুলো হয়তো গান ছিল না, নিছকই হয়তো কবিতাই ছিল, বা অনেক বেটারমেন্ট বাকি এখনো, কারণ আমি নিজে এখনো কিছুই শিখিনি। ওই শেখার প্রত্যেকদিন চেষ্টা করছি, সেই চেষ্টাটার মধ্যে দিয়েই হয়তো মানে যদি কিছু করতে পারি আর কি, এই ধারাটাকে চেষ্টা করছি। এর পরবর্তীতে তোমার কোন প্রজেক্ট করার ইচ্ছা? যেরকম তুমি স্নিগ্ধজিৎদার সাথে যে প্রজেক্টটা করেছো, এটা একটা ফোক ফিউশন, বরেণ্যদা তুমি, এরকম কোনো ড্রিম প্রজেক্ট আছে তোমার যে তুমি এটা করতে চাও বা এটা তোমার ব্যক্তিগতভাবে ইচ্ছা, এরকম কিছু আছে? দেখো এখন ব্যক্তিগত তো ইচ্ছা হবে, মানে এই ইচ্ছাটা কোনোদিনও থামবে না, সৃষ্টি চলতে থাকুক। গান একের পর এক ভালো, কখন কি মাথায় আসে না, হয়তো আমি বাথরুমে আছি, ঠিক আছে, তখন শ্যাম্পু মাখতে একটা হঠাৎ করে লাইন চলে এলো। আচ্ছা তখন কি করো? এটা খুব ইন্টারেস্টিং। মানে ধরো তুমি আর স্নান করছো, তোমার দুটো হাতই তোমার সাবান বা শ্যাম্পুতে আছে, তুমি মাথাতে করে বুঝছো। আমার খুব জানতে ইচ্ছা করছে সেই সময় তোমার মাথায়, তখন ওটা বারবার বলতে থাকি, মানে ওই গিজি গিজি মাথার মধ্যে যাতে, তখন তো ভুলে যেতে পারো। তো তুমি দৌড়ে এসে কোনো রকমের জলটা ঢালি, এনে ফোনটাকে নিয়ে মা ফোনটা দাও দিয়ে ছুটো ওই লাইনটাকে লিখে নি। মানে এটা করো, সিরিয়াসলি করি। রাস্তায় গেলে মানে যে কোনো সময় এটা হতে পারে। আর এটা কখন আসে, ধরো এই গাড়ি চালাতে হঠাৎ করে দুটো লাইন মাথায় এলো,
ঠিক আছে, টকাস করে ফোনটা লিখতে হবে, কারণ ওটা যদি আমি তখন না লিখি পরে হয়তো আবার ওটা ভাল লাগছে না, কিন্তু সেই মুহূর্তের জন্য ভাল লাগছে। তো ওই অনেকটা সুরের মতো, ওই কখনো কখনো হয়তো রেকর্ড করে রেখে দিলাম, ঠিক কথাও ওরকম, কখনো মাথায় চলে এলো, কথা পেয়ে গেল, তো কথাটাকে নোট করে রেখে দাও, হয়তো কখনো কাজে লেগে যাবে। লেগেছে এরকম কখনো? এরকম প্রচুর ভাবে লেগেছে, কারণ এই একটা রিসেন্ট একটা গান বেরিয়েছে, সেটা মানুষের কাছে খুব ভালোবাসা পেয়েছে, সাদা কালো প্রেম। আচ্ছা, সাদা কালো প্রেম এখন রিলসে ভরে গেছে। তো ওই সাদা কালো প্রেম, তো ওই হঠাৎ করে সাদা কালো পৃথিবী হয়, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, ওটাই আমার মাথায় ছিল, সাদা কালো প্রেম মানে ভালোবাসা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট হতো কেমন হতো, সেই ব্ল্যাক এন্ড হোয়াইট ভালোবাসা সাদা কালো প্রেম হয়ে গেছে। আর ওই সাদা কালো প্রেম যে লিখে রেখেছিলাম ওই ফোনের নোটপ্যাডে, সেটাই এখন মানুষের রিলসে মানুষের ভালোবাসার জায়গা হয়ে গেছে। তো এটাই তো ভালোবাসা, যে আমি যেটা লিখে রাখছি সেটা যখন মানুষের মনে জায়গা করে নিয়েছে। তোমার কথায় শিল্পীদের কখনোই স্বপ্ন দেখা বন্ধ করতে নেই, এটা তোমার কথা, আমি কোট আনকোট বললাম। আমি তোমার ফেসবুক প্রোফাইল বা অনেক ভিডিওতে দেখেছি তুমি এই কথাটা বারবার বলো, যে শিল্পীদের কখনো স্বপ্ন দেখা বন্ধ করতে নেই। এইটা নিয়ে তুমি কি বলবে, বা এটার ব্যাখ্যা কেন, বা তুমি কেন বলো এই কথাটা, এটার ব্যাখ্যা কি? ওই যেমন গল্প হলেও সত্যি হয় না, বা গল্প হলেও সত্যি হবে, তেমনি শিল্পীরা যদি স্বপ্ন দেখে, শিল্পী কেন, শিল্পীর দরকার নেই, তুমি যদি এটা যে দিন আনা দিন খাওয়া তার একটা বেটারমেন্টের জন্য, যে আজকে আমি ভাত খেয়েছি কালকে বিরিয়ানি খাবো, তো সেটা যেমন স্বপ্ন নয়, মানে একটা করার কিছু অদম্য ইচ্ছা, তেমনি ওই প্রত্যেকদিন স্বপ্ন দেখতে হয়, যাতে ওই ঘুম ভাঙার পরে যাতে ওই স্বপ্নটা সত্যি হতে পারে। আমরা বলি না যে ভোরের স্বপ্ন সত্যি হয়, আরেকবার দেখতে চাই, তেমনি নিজের ইচ্ছাগুলোকে কোনোদিনও মরতে দেওয়া উচিত নয়, ওটাকে প্রত্যেক দিন জিয়ে যাওয়া উচিত, মানে ওটাকে জীবিত রাখা উচিত। তাহলে হয়তো ওই প্রত্যেক দিন স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন ক্লান্ত হয়ে যাবে, তোমাকে বলবো যা সত্যি করে দিলাম, ঠিক এরকমই ব্যাপার। একদম ঠিক। 2020 সালের সোমরাজ আর 2025 সালের সোমরাজ, ডিফারেন্স কি? ওই 5 বছরের চুলটা অনেকটা পড়ে গেছে, আর একটু বেশি চুল ছিল। একটুখানি মানুষকে চিনতে শিখেছি, কারণ মানুষ চেনাটা খুব জরুরি, কে মুখোশ পরে আছে আর কে মুখোশের আড়ালে আছে আর কে সত্যিই বন্ধু, সেটা চিনতে গেলে ওই নিজেকেই আর কি আয়নার সামনে দাঁড়াতে হবে বা সঠিক মানুষটাকে চিনতে হবে, কারণ সমাজে গিরগিটির অভাব নেই আর মুখোশ পরা বন্ধুদেরও অভাব নেই। প্রিয় মানুষ তো প্রয়োজন ছেড়লেই, একদম প্রয়োজন মানে ফুরলেই প্রিয়জন হারায়। তো ওই আমি যেটুকুনি শিখেছি 2020 থেকে 2025 অবধি, সেটা হলো পাটা যাতে মাটিতে থাকে আর চেষ্টাটা একদিনের জন্য এক মুহূর্তের জন্য না হারায়। আর যেটা অ্যাড হয়েছে সেটা হলো আমার 2020 থেকে 2025-এর মধ্যে 350টা গান, যেটাকে আমি অফুরন্ত করতে চাই। আর অ্যাড হয়েছে হলো আমার মা আমার প্রতি আরেকটু বিশ্বাস হয়তো বেড়েছে, যে ছেলে কিছু করতে পারবে বা আমি সেই চেষ্টাটাকে রাখার জন্য সক্ষম হতে পারি, যাতে সেই ব্যাপারটা। আর কি 2020 থেকে একটুখানি চেহারায় বেড়েছি, আর চেহারার সাথে সাথে যদি একটুখানি ওই শব্দের ভান্ডার যদি 2-4টে বাড়াতে পারি, সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে আর কি ভবিষ্যতে মানুষকে আরো ভালো কিছু উপহার দিতে পারি। এই তো পরিবর্তন। আচ্ছা সোমরাজ, তোমাকে কোনোদিন কোনো বড় নাম করা কেউ ফোন করে বলেছে বাহ কি সুন্দর গানটা লিখেছিস, তোমার কোনো গান রিলিজের পরে? হ্যাঁ, আগে এটা হতো না, তারপরে তো অনেকেই ফোন করে, যেটা ভালো লাগে। ইভেন আমাদের পাড়াতেও জানতো না কখনো কখনো যে আমি গান লিখি, বা এখন যখন মা দোকানে যায় অনেকেই আসে, অনেকে জানতো না যারা, তারাও বলে যে এই তোমার ছেলে তো এটা লিখেছে, শুনেছি খুব পছন্দ, এটা তো আমরা বাড়িতে শুনি। তারপরে এখন এই পুজোতে রাস্তায় বেরোলে সব থেকে ভালো লাগার জায়গা, আমার মা পুজোতে বেরিয়েছে মাসিদের সাথে, প্যান্ডেলে মানে খুব ভিড়, ওই গড়িয়াহাটের মতো জায়গায়, ওখানে আমার গান মাইকে বাজছে, তো মা ওটা শুনে খুব খুশি। তো মায়ের এই যে খুশিটা, বা আমি নিজে বেরিয়ে নিজের গান রাস্তায় শুনতে পাচ্ছি যে বাজছে প্যান্ডেলে, তো এই খুশিটা হাজার হাজার টাকার বিনিময়ে কোনোদিনও আসবে না। আর মায়ের খুশির থেকে বড় খুশি হয়তো সন্তানের কাছে বা একটা মানুষের কাছে কোনোদিনও কিছু হতে পারে না, কারণ মাই হলো আলটিমেট, মাই ভগবান, মাই পৃথিবী। তো সেই জন্য মা যেখানে খুশি সেখানে তো আমি অবভিয়াসলি খুশি। ঠিক। আগামী 5 বছরের সোমরাজ দাস নিজেকে কোথায় দেখতে চাই? আগামী 5 বছরে আমি এই তোমার সামনে বসে আছি, এখানে এভাবে বসে থাকতে চাই, মানে এইভাবেই বসে থাকতে চাই,
মানে আমার নিজের ভেতরের কোনো পরিবর্তন আমি চাই না, কারণ আমি এই মানুষটাই থাকতে চাই, কাজের আরো উন্নতি করতে চাই, যাতে মানুষ আরো ভালোবাসা দিতে পারে, যাতে অবস্থাগুলোকে যেগুলো আমি এখন ভুল চুক করছি সেগুলোকে শুধরে আরো বেটার কিছু ম্যাচিওর হতে পারি, যেটা এখনো হয়তো হতে পারিনি। মা বলে যে এখনো ম্যাচিওর হইনি, এখনো, বাট আমার কিন্তু লাগছে আগের থেকে অনেকটা। কি জানি, মা বাবার কাছে হয়তো ছেলেমেয়েরা কোনোদিন ম্যাচিওর হয় না, তো সেটা না হওয়াই ভালো। যতদিন আমি এই মানুষটা থাকছি ততদিন আমি হয়তো কারোর কাছে খারাপ, কারোর কাছে ভালো, বাট আমি যেটা সবার কাছে ভালো হওয়া সম্ভব নয়, এটা চেষ্টা করাও একদমই উচিত নয়, উচিত করবো না, চেষ্টাও করব। সবাইকে খুশি রাখা নিজের বা একার পক্ষে বা আমরা তো দিনের শেষে মানুষ, ভগবান নই যে সবাইকে খুশি রাখ। ভগবান পারে না সবাইকে, আমরা মানুষ কি করে করবো? ঠিক কথা। আচ্ছা, 350টা গান লেখার পর তোমার মধ্যে কি কোনো চেঞ্জেস এসেছে? সেটা ওই আমার সাথে সাথে যেই মানুষগুলো ঘুরতো, আমার পাড়ার বন্ধুরা, আমার স্কুলের বন্ধুরা, ওরা তো বলেছে এখনো পর্যন্ত কিছু আসেনি। হ্যাঁ, আমার কাছের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, তারা মাঝে মাঝে বলে তোর মধ্যে খুব চেঞ্জ এসছে, মানে ওই মানুষ হিসেবে না, তুই এখন সময় দিস না। আরে ভাই, সময়কে তো সময় দিতে হবে, তাহলে তো যাতে আমার সঙ্গে যারা আছে, মানে আগে নিজের স্বপ্ন পূরণ করি, তারপর তাদের স্বপ্নের দায়িত্ব নিতে পারবো না। তো ওই স্বপ্ন পূরণগুলো করতে গেলে একটু তো ব্যস্ত হতেই হবে। সেই ব্যস্তটুকু হয়েছি যাতে তাদের মনে হয় যে আমি তাদেরকে সময় দিচ্ছি না। তারা এটা শুনে অন্তত বুঝুক যে তাদের জন্য সব থেকে বেশি সময় আছে, কিন্তু তারা আমার সাথে যাতে ভবিষ্যতে ভালো থাকে সেই জন্য এখন তারা একটু কম সময় পাচ্ছে, মানে এখন একটু কম্প্রোমাইজ করতে হচ্ছে, ইংলিশে বলতে হ্যাঁ, ওই সো কল্ড আর কি। এখন হয়তো বিরিয়ানির আলুটা মিসিং আছে, চলে আসবে খুব তাড়াতাড়ি, ওই রান্না হচ্ছে আর কি। বিয়ের কি চিন্তা? এই তো না, বিয়ে টিয়ে তো অনেক পরে, সবে তো নিজের স্বপ্ন পূরণ করার জন্য আগে এই জার্নিতে নেমেছি, সেটা করি। আমার এখন লক্ষ্য হলো গুরুদেবের সাথে কাজ করা, যদি কোনোদিনও করতে পারি। গুরুদেব মানে কে সবাই হয়তো বুঝতেই পারছে। তো ওই আমি জীবনে একটা দিনের জন্য বেঁচে আছি এখন, যে কোনোদিনও একটা অরিজিৎ সিং এর সঙ্গে কাজ করবো। নিশ্চয়ই, সত্যি বলছি, এই মনের মধ্যেই একটা আশা নিয়ে বেঁচে আছি। প্রত্যেকদিন ঘুমোতে যাওয়ার আগে স্বপ্নটা দেখি একটা, আমার যদি কয়েকটা শব্দ অরিজিৎ সিং গিয়ে দেয় তো তাতেই মানে ওই খুশি খুশি মরে যাবো যেটা বলে না, সেটা আমি করতে চাই। আর দ্বিতীয় আরেকজন জিৎ গাঙ্গুলি স্যারের সাথে আমার একটা, মানে ওনার সুরে আমি একটা লিখতে চাই। মানে আমি যাকে দেখে গিটার বাজানো শুরু করেছিলাম সেটা হলো জিৎ গাঙ্গুলি। আচ্ছা, স্যার হয়তো এটা কোনোদিনও শুনবেন না, বাট যদি স্যারের কাছে কোনোভাবে এই কথাটুকু পৌঁছে যায়, বাট মানে আমার কাছে কিন্তু স্যারের নাম্বার আছে, স্যারের স্ট্যাটাস আমি হোয়াটসঅ্যাপে ডেইলি দেখতে পাই, স্যারও আমার স্ট্যাটাস দেখে, বাট ওয়ান টু ওয়ান ইন্টারাকশন হয়নি। আমি ওই মেসেজ করতাম, মানে চেষ্টা করতাম যে স্যার যাতে কানেক্ট করতে পারি, তো সেইভাবেই উনি আমার নাম্বারটা সেভ করেছেন। তো এটাও কম পাওয়া নয় যে ছোটবেলায় যাকে দেখে গান বাজনা শুরু, সে আমার হোয়াটসঅ্যাপে আছে, আমার স্ট্যাটাস দেখে আমি তার স্ট্যাটাস দেখি, সে আমাকে পার্সোনালি না চিনলেও আমি প্রত্যেকদিন চেষ্টা করে যাই যাতে তার সাথে একটা কাজ করতে পারি। মানে এই চেষ্টাটা যাতে কোনোদিনও, যাতে আমার যারা ভালোবাসার মানুষ, যারা আমার শুভ কামনা করছে আমার জন্য, সেই আমার শুভাকাঙ্ক্ষীরা যাতে মানে এইটুকুনি আমাকে ভালোবাসা বা শুভ কামনা করে যে আমি যাতে তাদের নিশ্চয়ই আমার চ্যানেলের সমস্ত দর্শকদের শুভ কামনা রইল, তোমার ইচ্ছা পূরণ হবে, নিশ্চয়ই হবে। সবশেষে দর্শকদের জন্য কি বলবো সুমরাজ? দর্শকদের জন্য একটাই কথা বলবো, প্রত্যেকদিন যেটা ভাবছো সেটা আরো ভাবো, আর সেই নিজের স্বপ্নগুলোকে সত্যি করো, কারণ তোমার স্বপ্ন তুমি ছাড়া কেউ পূরণ করবে না। আর যা পরিস্থিতি পরিবেশের আমাদের সমাজের, সবার আগে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, কারণ আপনাদের তো বাড়ি থেকে বেরোনোটাও এখন চাপ, যেটা আর কি সবাই বলছে, মানে বলছে তো বাড়ি থেকে বেরোতে গেলে একটু সচেতনভাবে বেরোন। আমার দিদি ভাই বোনেরা সবাই, ছেলে মেয়ে নির্বিশেষে ওই সাবধানতা মেনটেন করতে হবে, কারণ কখন ওই কি হয়ে যাবে মানে অ্যাক্সিডেন্টের কথাই বলছি, আর অন্য কিছু না। তো সাবধানে ঘোরাফেরা করুন, সবকিছু মিলিয়ে আপনারা ভালো থাকুন, কারণ জীবনে এখন অনেক কিছু করতে হবে, তাই জন্য জীবনটাকে চালিয়ে যান, প্রত্যেকদিন ভাবা প্র্যাকটিস করুন, লোককে ভাবান, আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন পর্ব এখানেই শেষ। সোমরাজের অসাধারণ জার্নির কথা আপনারা শুনলেন, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট বক্সে। আর আপনাদেরও যদি এরকম কোনো ঘটনা থাকে বা গল্প থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।